নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি 5টার 5 মিশালি। আর 5টার 5 মিশালি শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দিল্লিতে ধর্ণা তুলল তৃণমূল কংগ্রেস। এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলন। দিল্লির মন্দিরমার্গ থানায় গতকাল রাত থেকেই এই ধর্ণা চলছিল। গতকাল এজেন্সি ইস্যুতে কমিশনে অভিযোগ এবং অভিযোগের পর কমিশনের অফিসের সামনেই ধর্ণা। তৃণমূল নেতাদের যেভাবে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ, তারই প্রতিবাদে দিল্লির মন্দিরমার্গ থানায় সেখানে ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধিরা। কিছুক্ষণ আগেই সেই ধর্না তুলে নেয় তৃণমূল কংগ্রেস। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি আবির। আবির, প্রথমেই জানতে চাইবো যে এই ধর্না কর্মসূচি অবশেষে তুলে নিল তৃণমূল কংগ্রেস, কি জানালেন তারা, কেন তুললেন, কেন প্রত্যাহার করলেন আন্দোলন? দেখো, মূলত ইলেকশন কমিশনের সদর দপ্তরে গিয়েছিলেন তারা দুটো ইস্যু নিয়ে। একটা হচ্ছে এজেন্সির অতি সক্রিয়তা, আর দ্বিতীয়ত হচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যে ঝড়ের ঘটনা ঘটেছিল তাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি তৈরি করে দিতে চায় হচ্ছে রাজ্য সরকার। অর্থও রাজ্য সরকার দেবে, যেহেতু এখন নির্বাচন চলছে, ফলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন গোটা বিষয়টি রয়েছে। তাদের কাছে রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল, তারা যদি দ্রুত আবেদন গ্রহণ করেন, অনুমতি দেন, তাহলে বাড়ি তৈরি করার কাজ তারা শুরু করে দিতে পারেন। এক্ষেত্রে দাঁড়িয়ে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে বা বিলম্ব, দেরি করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে বারবার ধরে তারা সরব হচ্ছে। এবং নির্বাচন কমিশনের কাছে তারা যখন প্রতিনিধি দল গিয়ে কথা বলেন, পরবর্তী সময় তাদের বক্তব্য ছিল যে যথাযথ উত্তর তারা পাননি। সে কারণেই হচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে তারা অবস্থান শুরু করেন। অভিযোগ যে দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেয়, পরবর্তী সময় তাদেরকে আটক করে এবং মন্দিরমার্গ পুলিশ স্টেশনে তারা ছিলেন, সেখানেই তারা তাদের ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিছুক্ষণ আগে তারা সেই ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে দাবি নিয়ে আলোচনা করছিলেন তাতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বাকি বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলও তারা সমর্থন তাদেরকে করেছে। যেহেতু গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গিয়েছিল এবং তারা রাজ্যপালের কাছে আবেদন করেছিল রাজ্যপাল যেন দ্রুত গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানায়। যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে রাজ্যপাল জানিয়েছেন, এক্ষেত্রে রাজ্যপালের কাছ থেকে আর যে উত্তর তারা আশা করছেন সে বিষয় নিয়ে আজকেও তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের যাওয়ার কথা রয়েছে রাজভবনে। সেখান থেকে উত্তর পাওয়ার পর পরবর্তী কর্মসূচির বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যেহেতু ঘোষণা করা হয়েছিল যে 24 ঘন্টা তারা তাদের এই ধর্ণা অবস্থান কর্মসূচি চালাবেন, সেই অনুযায়ী তারা তাদের আপাতত ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে সরে এসছেন। রাজ্যপালের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের আজকে দেখা হওয়ার পর তারা ফের নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন। তার ভিত্তিতেই পরবর্তী কি সিদ্ধান্ত বা পরবর্তী কালে তারা কি কর্মসূচি পালন করবেন সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হবে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল রাত থেকেই তারা দিল্লির মন্দিরমার্গ থানার সামনে সেখানে ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা এবং কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ তারা তুলে নিলেন, অর্থাৎ ধর্না তুলে নিলেন। গতকাল আপনাদের মনে থাকবে যে নির্বাচন কমিশন দপ্তরে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এই বাংলায় কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা এবং অতি সক্রিয়তা। সেই কারণেই এবার তারা সরাসরি গতকাল দিল্লির কমিশনের দপ্তরে যান এবং সেখানে নালিশ জানাতে তারা পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে তাদেরকে বাধা দেওয়া হয় এবং যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল আপনারা জানেন, টেনে হিচড়ে ডেরেক ওব্রায়েন, দোলা সেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় এবং সেই পরিস্থিতিটা আমরা তুলে ধরছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন না গতকালের ছবি এবং গতকাল যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তারই প্রতিবাদে আমরা দেখেছিলাম যে সন্ধে নামতেই রাত 9:45 নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজভবনে ছুটে গিয়েছিলেন এবং রাজভবনে গিয়ে নালিশ জানান যে কেন এহেন ব্যবহার, এহেন আচরণ সাংসদদের সঙ্গে, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে, যেখানে কেন্দ্রীয় এজেন্সিতে যেভাবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং তারা নালিশ জানাতে গিয়েছিল নির্বাচন কমিশনে এবং সেখানে গিয়ে এই রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, বাধার মুখে পড়তে হয় তাদেরকে, পুলিশ বাধা দেয় এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। আটক করা হয়েছিল গতকাল আপনাদের মনে থাকবে এবং আটক করে তাদেরকে দিল্লির মন্দিরমার্গ থানাতে নিয়ে আসা হয় এবং সেখানেই গতকাল রাত থেকে তারা এই ধর্ণা কর্মসূচি পালন করে। আর কিছুক্ষণ আগেই সেই ধর্ণা তারা তুলে নেন। এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তবে তৃণমূল কংগ্রেসের পাশে কিন্তু আপও রয়েছে সেখানে। তৃণমূল কংগ্রেসের পাশে
আমরা দেখেছি গত মাসে গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপর ইন্ডিয়া জোট এক হয়েছিল, আমরা এক হতে দেখেছিলাম। বারবার করে বিজেপি বিরোধী দলগুলো তারা কিন্তু সরব হয়েছে যে কেন্দ্র অর্থাৎ বিজেপি কোথাও যেন রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, তাদের সরব হয়েছে। এবং আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচির পাশে দেখা গেল আপকে। এবং আজ দিল্লির মন্দিরবাগ থানায় গতকাল রাত থেকে সেখানে আমরা দেখলাম যে ধর্ণা কর্মসূচি, এবং অন্যদিকে থানার ভিতরে যখন তৃণমূল নেতারা ধর্নায় তখন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাগরিকাও। अगर फ्री कर दिया तो गेट क्यों बंद है? अगर दिल्ली पुलिस ने हमारे लीडर्स को फ्री कर दिए हैं तो ऐसा गेट क्यों बंद है? हमें क्यों नहीं अंदर जाने दे रहे हैं? मैम वो कह रहे हैं कि आप पुलिस परिसर को खाली कर दो। कहाँ इस तरह से गेट बंद करना, इस तरह से लोगों को रोकना, दिस इज नॉट अ साइन दैट कि हमने फ्री कर दिया है। बंगाल में सुरक्षा के पर्पज से चुनाव में 100 और एडिशनल कंपनी सीएपीएफ की लगा दी गई हैं। एनआईए के एक्शन के बाद ये कार्रवाई की है इलेक्शन कमीशन ने। जिस तरह से एनआईए, सीबीआई, ईडी विपक्षी दलों के विरुद्ध में काम कर रहे हैं, बीजेपी के एजेंट बन के काम कर रहे हैं, इसके खिलाफ हम अपनी आवाज उठा रहे हैं। ठीक है, थैंक यू। कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त है। पुलिस कह रही है कि इनको अरेस्ट नहीं किया है, प्रिवेंटिव मेजर में इनको डिटेन करके। हाँ तो कुछ भी कह दो। अब देखो आपके सामने ही है, गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ रहे हैं बाहर? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए हैं, वो तो खुद नहीं आए। पहले खुद लाते हैं, अंदर रखते हैं, दरवाजा बंद कर देते हैं, फिर कहते हैं हमने छोड़ रखा है। ये नाटक नहीं चलेगा। सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। গতকাল আমরা জানি যে রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আর এজেন্সির বিরুদ্ধে রাজ্যপালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি। দিল্লিতে বেআইনিভাবে তৃণমূল নেতাদের আটকে রাখার অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েই রাজ্যপালকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা জানি রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে একেবারে সরাসরি নালিশ জানিয়েছিলেন। গতকালের পর আজ চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি, যে চিঠিতে উল্লেখ করা হলো দিল্লিতে বেআইনিভাবে তৃণমূল নেতাদের আটকে রাখা হয়েছে এবং আবারও কমিশনের বিরুদ্ধেই নালিশ জানিয়ে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে। আপনাদের মনে থাকবে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে একেবারে সরাসরি এনআইএ এর এসপির বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন। তৃণমূলের অভিযোগের পরেই কি তৎপর এনআইএ? এক্স স্যান্ডেলের চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। এনআইএ এর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব বলেই দাবি কুণালের। ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন বলেও দাবি তৃণমূল মুখপাত্রর। ভোটের মুখে বিজেপির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিং এর যোগসাজশের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। আমরা যেটা জানতে পেরেছি, এনআইএ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কঠোর কড়া স্ট্যান্ড দেখে এনআইএ এর ভেতর থেকে দুটি সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে। এক, ধনরাম সিংকে এনআইএ ডিজি তিনি এবং শীর্ষকর্তারা দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আজ দিল্লি চলে গেছেন বলে আমাদের কাছে খবর। তাকে জানতে চাওয়া হচ্ছে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, যে নথি দেখিয়েছে, যে তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে, সেগুলো ঠিক না ভুল। মিস্টার রাকেশ রোশন, তিনি মূলত পাটনাতে কর্মরত ছিলেন। তাকে এই ডিআর সিং এর দায়িত্বে থাকা যে ডিসপিউটেড কেসগুলো, সেগুলো সুপারভাইজ করার জন্য রাকেশ রোশনকে বলা হয়েছে বলে এনআইএ সূত্রে আমাদের কাছে খবর।
ধুন্ধুমার সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। সন্দেশখালীর শীতলিয়া ফাঁড়িতে হামলা, আহত এক পুলিশ কর্মী। ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। সন্দেশখালীতে আক্রান্ত এক পুলিশ কর্মী। ঘটনায় ইতিমধ্যে আর 3 জনকে আটক করা হয়েছে। শীতলিয়া ফাঁড়িতে হামলা, আচমকাই হামলা। ঘটনা আমি কিছু বলতে পারি, এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বৃষ্টিতে এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল। জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ কর্মী, আহত পুলিশ কর্মী সন্দীপ সাহা আইসিইউতে ভর্তি রয়েছেন। হামলায় মাথায় চোট পান ওই পুলিশ কর্মী। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্কাল্প হিমাটোমা ড্রেন করা হবে তার। সকালে যখন গেছিলাম তখন কথা বলছিল, জ্ঞান ছিল তখন, আর তারপরে তার ঢুকতে দেয়নি। শুয়েছিল রাত্রিবেলায়, বেডে শুয়েছিল, পেছন থেকে মানে কেউ গিয়ে রড দিয়ে মেরেছে, এটাই জানি আমরা। আর এর থেকে বেশি কিছু আর তো কিছু জানি। ও সুস্থ হোক, ওর সাথে কথা বলি ঠিকভাবে, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ও আগে একটু সুস্থ হোক। আর এদিকে সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট টাকাটাকি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাতে পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক, অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর ফল প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত, উচিত শিক্ষা। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। সন্দেশখালীতে পুলিশ কর্মীর ওপর হামলায় আতঙ্কিত তার পরিবার। 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন। সন্দেশখালীর ঘটনায় আহত সন্দীপ সাহা। 5 বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের। শিশুপুত্রের বয়স 2.5 বছর। স্ত্রী পুত্র তার কাছেই থাকতেন। দোলযাত্রায় বাড়ি এসেছিল, সেই থেকে স্ত্রী পুত্র বাড়িতেই ছিলেন। খবর পেয়ে কলকাতা গিয়েছেন। পুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তার পরিবার। সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, নাকি মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসছে। ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে, আর আমার ছেলে সন্দীপ সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে আমার জামাই বলল যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা। সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এইভাবে মারা হয়েছে। এটাই শুনলাম ওদের মুখে যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে। এবার শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব ইডির। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জমি দখল মামলায় ফের তলব শাহজাহানের স্ত্রীকে। গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী। শাহজাহানের মাছের বেরির সহযোগীকেও তলব ইডি। আসছি পরের খবরে। প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। হাওড়া ডিপিএসসিতে চাকরি পাচ্ছেন 151 জন। 2009 নিয়োগ প্রক্রিয়ায় চাকরি 400 জনকে 3 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব।
অর্ণব, ঠিক কি নির্দেশ মাননীয় বিচারপতির? দেখো, প্রথমেই তোমার ভোটের সময় এই সুখবরটা বলি, প্রায় 400 জন চাকরি পেতে চলেছেন হাওড়া জেলার ডিপিএসসিতে এবং এই প্রাথমিক শিক্ষক পদে তারা চাকরি পেতে চলেছেন। এবং একটা যুগেরও বেশি সময় 2009 সালের নিয়োগ প্রক্রিয়া এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারের শেষ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, যেটা জেলা ভিত্তিক হয়েছিল বিভিন্ন জেলায়, তার মধ্যে 4টে জেলা হাওড়া, মালদা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 4টে জেলা নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যার এতটাই গিট প্রকট হয়, এই গিট খোলার জন্য আদালতের বিভিন্ন এজলাস ঘুরেছে, মামলা সুপ্রিম কোর্ট গেছে এবং শেষমেশ হাওড়া জেলার এই মামলাগুলোর ক্ষেত্রে শেষমেশ নিষ্পত্তি ঘটালেন বিচারপতি রাজাশেখর মান্তা এবং 31শে মার্চ 2024 পর্যন্ত যে সমস্ত বঞ্চিত মামলা করেছেন, চাকরি প্রার্থী মামলা করেছেন ওই 2009 নিয়োগ প্রক্রিয়া, যারা দেখিয়েছেন যে তাদের থেকে কম মেরিটের অনেক ছেলেপুলে যারা পড়ুয়া তারা চাকরি পেয়ে গেছেন, এই যারা অভিযোগ আনতে পেরেছেন আদালতের সামনে 31শে মার্চ 2024 পর্যন্ত এই সমস্ত মামলাকারীকে, বঞ্চিত মামলাকারীকে তাদের চাকরি দেওয়ার নির্দেশ আগামী 3 মাসের মধ্যে। হাওড়া ডিপিএসসির তরফে আইনজীবী জানান এই মুহূর্তে হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ যেটা রয়েছে সেখানে 151টা শূন্যপদ রয়েছে। এই 151র বেশি শূন্যপদ তাদের কাছে নেই, কিন্তু রাজ্য সরকার যদি ডেপুটি ডিরেক্টরেটের অফিস থেকে যেভাবে শূন্যপদের ভ্যাকেন্সি ছাড়ে, ভবিষ্যতে যদি শূন্যপদের সংখ্যা তাদের বাড়ে, অবশ্যই বাকি সংখ্যাতেও তাদের চাকরি দিতে কোনো অসুবিধা নেই। বিচারপতি রাজাশেখর মান্তা জানান আগামী 3 মাসের মধ্যে এই সমস্ত 2009 নিয়োগ প্রক্রিয়া যারা বঞ্চিত সমস্ত মামলাকারীকে চাকরি দিতে হবে এবং এই চাকরির নির্দেশে যেহেতু ডিপিএসসি তারা জানিয়ে দিল 151টা শূন্যপদ এই মুহূর্তে রেডি, কাজে এই 151 জন আগামী 3 মাসের মধ্যেই চাকরি পেতে চলেছেন। এটা অত্যন্ত সুখবর, কারণ 2009 নিয়োগ প্রক্রিয়া প্রায় 14 বছর পর তারা চাকরি পেতে চলেছেন। এবং আবারও বলছি, বাম সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জামানায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিভিন্ন রাজ্যে জেলাওয়ারি যে পরীক্ষা হয়েছিল তার মধ্যে হাওড়া জেলার নিয়োগ প্রক্রিয়া ছিল। এই 15 বছর পরে এই মামলার কার্যত শেষমেশ নিষ্পত্তি হতে চলেছে এবং সেখানে এই 400 জন চাকরি পেতে চলেছেন। কাজেই দীর্ঘদিনের আইনি জটিলতায় ঢাকা পড়ে যাওয়া একটা নিয়োগ প্রক্রিয়া, যেখানে শেষমেশ হাইকোর্টের নির্দেশে সুখবর তাদের কাছে 400 জন চাকরি পেতে যাচ্ছেন, 151 জন এখনই এবং বাকিটা সরকারের। এদিকে ফের নিয়োগ বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের। প্রায় 60,000 প্রাথমিক নিয়োগ নিয়ে প্রশ্ন, 2014 টেট ও নিয়োগ নিয়ে প্রশ্ন বিচারপতির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অর্ণব। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির কি অবজারভেশন? দেখো, প্রাথমিকের যে নিয়োগ হয়েছে এটা 2014 সালের টেট, এই টেট থেকে দুটো নিয়োগ প্রক্রিয়া হয়। এক 2016 নিয়োগ প্রক্রিয়া, যেখানে 42,968 জন প্রাথমিক শিক্ষক রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তারা শিক্ষকতার কাজ করছেন। আর 2020 নিয়োগ প্রক্রিয়া, যেখানে 16,500 প্রাথমিক শিক্ষক আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তারা শিক্ষকতা চাকরি করছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 60,000। এই 60,000 নিয়োগ প্রক্রিয়ার যে ভিত্তি, ন্যূনতম মেরিট অর্থাৎ টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এই যে ন্যূনতম যোগ্যতার যে পরীক্ষা, সেই পরীক্ষার যা দেখা যাচ্ছে ওএমআর, আসল ওএমআর নেই। যদি আসল ওএমআর না থাকে এবং সেটা যদি ম্যানিপুলেট করা হয়ে থাকে, তাহলে ওই টেট কেন বাতিল হবে না? আমি ওই টেট বাতিল করে দেব। তার মানে টেট 2014 যদি বাতিল হয়, বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন আজ, তাহলে দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় 60,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন, যেখানে প্রায় 32 থেকে 33,000 চাকরি বাতিল হয়েছিল, যদিও সে মামলা সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে, চাকরি বাতিল হয়নি কিন্তু নির্দেশ রয়েছে। এই জায়গাতে বিচারপতি রাজাশেখর মান্তার পর্যবেক্ষণ কি? এক্ষেত্রে আমরা একটা বিষয়ে সামনে রাখতে হবে। দেখো, রিজানুর রহমান মামলা আমরা জানি, সেই মামলাতেও আমরা দেখেছি সেই সময় রিজানুর রহমানের যে কম্পিউটার ছিল সেখানে অনেক কিছু ডিলিট করা হয়েছিল, কিন্তু তার মিরর ইমেজ ছিল, যেটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। এক্ষেত্রে এই যে ওএমআরগুলি নষ্ট হয়ে গেছে বলা হচ্ছে, সেই ওএমআরের ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায়? বিচারপতি রাজাশেখর মান্তা প্রশ্ন করছেন, যদি ডিজিটাল ফুটপ্রিন্ট না পাওয়া যায় থাকে, তাহলে তো আসল ওএমআর পাওয়াই যাবে না। যদি আসল ওএমআর না থাকে,
কিভাবে এটা ম্যানুপুলেট করে যদি এটা ডিজিটাইজ করা হয়ে থাকে সেটাকে আদালত মানবে কেন? সিবিআইকে সময় দেওয়া হয়েছে, সিবিআইকে বলা হয়েছে এই ওমেয়ারের ডিজিটাল ফুটপ্রিন্ট দেখে তারা রিপোর্ট দিক এবং সেই রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে এবং সেক্ষেত্রে এই হুঁশিয়ারিটা টেট 2014 বাতিল করে দেব এবং সেটা কিন্তু অত্যন্ত অস্বস্তির হতে পারে যদি বাতিল হয়, কারণ অরিজিনাল ওএমআর পাওয়া যাচ্ছে না। ওএমআর যদি না পাওয়া যায় টেটের, অর্থাৎ কে কত মার্কস আসলে পেয়েছে সেটা যদি না জানা যায়, আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি সেটা কিন্তু পাওয়া গেছে বলে দাবি করেছে সিবিআই রিপোর্ট এবং সেটা নিয়ে মামলা চলছে, বিশেষ ডিভিশন বেঞ্চে কিছুদিনের মধ্যে রায় আসবে। এটা একটা অত্যন্ত পরিপ্রেক্ষিতে বিচারপতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সঙ্গে থাকো অর্ণব। এবার পাহাড় নিয়োগ দুর্নীতিতেও সিবিআই। 2017 থেকে পাহাড়ে হিসেবহীন শিক্ষক নিয়োগ, পরীক্ষা ছাড়াই জিটিএ এলাকায় 1053 জনকে নিয়োগ। বিনয় তামাংয়ের দেওয়া তালিকা থেকে চাকরির অভিযোগ, ছদ্মনামের চিঠিতে আদালতে অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো এই মামলা সম্পর্কে কি জানা যাচ্ছে এবং বিচারপতির কি পর্যবেক্ষণ, কি মানে নির্দেশ দিলেন তিনি? দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলাটা দীর্ঘদিন ধরে সওয়াল জবাব হচ্ছে, শুনানি হচ্ছে এবং শেষমেশ আজ বিচারপতি বিশ্বজিৎ বসু বারবার তিনি মন্তব্য করেছেন, পর্যবেক্ষণ রেখেছেন, কিন্তু আজ তিনি একটা অর্ডার জারি করলেন এবং সেই অর্ডারে বললেন দুটো বিষয়। একটা ছদ্মনামের চিঠি এসছে, যেটা আদালতেও এসছে এবং যেটা বিধাননগরের নির্দিষ্ট থানাতেও অভিযোগ আকারে গিয়েছিল, কিন্তু বিধাননগর থানায় সেটা কোনো পদক্ষেপ করা হয়নি এবং আদালতে এই চিঠি আসার পর বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন সিবিআইকে তারা এই চিঠিটার সত্যতা কি আছে না আছে, কারণ এই চিঠিতে বলা হচ্ছে বিনয় তামাং তিনি তালিকা তুলে দিয়েছেন রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের তৎকালীন মন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার দপ্তর থেকে চাকরি দেওয়া হয়েছে এবং কার্যত এটা পিক অ্যান্ড চুজ হয়েছে, কোনো রকম চাকরির পরীক্ষা হয়নি। প্রায় 1053 জন এবং এই 1053 জন শিক্ষক কারা রয়েছেন? হিসেবহীন শিক্ষক। অভিযোগ আদালতের সামনে প্রাথমিকের শিক্ষক রয়েছেন, উচ্চ প্রাথমিক রয়েছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক রয়েছেন। এই পুরো জায়গায় এটা কি 1053 জন শিক্ষকের মধ্যে আটকে আছে, না পরিসংখ্যানটা আরও বাড়তে পারে? সেই জন্য জিটিএর কাছ থেকে আদালত একটা রিপোর্ট তলব করলো, যে রিপোর্টের মধ্যে কতজন 2017 সাল থেকে এখনো পর্যন্ত পাহাড়ে এইভাবে নিয়োগ হয়েছে কোনো পরীক্ষা ছাড়া তার পরিসংখ্যান দিতে হবে। আর দ্বিতীয়, একটা যে ছদ্মনামে চিঠি আদালতের সামনে এলো যেখানে বিনয় তামাং তিনি তালিকা রাজ্যের শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবং তারপর তাদের চাকরি হয়েছে, এই যে অভিযোগ, শুধু এই অভিযোগের মধ্যে কিন্তু বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদের নেতার নামও উঠে আসছে। এই পুরো বিষয়টার সত্যতা কতটা রয়েছে সেই সত্যতাটা খুঁজে বার করার জন্যই সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান করে আদালত একটা রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে এবং সেটা নির্দেশ আকারে জানানো হয়েছে। 2 সপ্তাহ পরে ফের মামলার শুনানি হবে। ধন্যবাদ অর্ণব।